তুমি একটা ব্যবসা করবা, পণ্য তুমি তৈরি করেছো, এটা তুমি ব্যবসায়িক আকারে পুরো মার্কেটে তুমি ছড়িয়ে দিবা, তুমি ব্যবসা করতে চাও। এখন তুমি আসলে কিভাবে করবা, মানে এই প্রসেসটা কি, বা তুমি অর্থায়ন কিভাবে করবা, তুমি মানুষের কাছে কিভাবে পৌঁছাবা। তো সার্বিক বিষয়টা আসলে তুমি যে সহায়তাটা এক্সপেক্ট করো, যে সহায়তা তুমি চাও, সেই সহায়তা সম্পর্কে কিন্তু ব্যবসায়ের সহায়ক সেবা অধ্যায়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে আমরা বেশ কিছু সহায়ক প্রতিষ্ঠান সহ অনেক কিছু সম্পর্কে আমরা জানবো। তো চলো শুরু করি। তো শুরুতেই আমরা দেখব ব্যবসায়ের সহায়ক সেবা আসলে কি। ওই যেটি বললাম যে তুমি ব্যবসা গঠন পরিচালনা করতে চাও, মানুষের কাছে তোমার পণ্যটি ছড়িয়ে দিতে চাও, এই জন্য যে সহযোগিতাগুলা, যে সহায়তাগুলা প্রয়োজন, সেগুলো হচ্ছে ব্যবসায়ের সহায়ক সেবা। তো বইতে কি দেওয়া আছে আমরা একটু দেখি। ব্যবসায় গঠন, প্রথমে কি গঠন পরিচালনা ও টিকে থাকার ক্ষেত্রে যেসব আর্থিক অনার্থিক সহায়তা ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে তাকে ব্যবসায় সহায়ক সেবা বলে। অর্থাৎ তুমি ব্যবসা গঠন করতে গেলে তো সবসময় যে আর্থিক সেবা লাগবে, বিষয়টা তো এরকম না। আর্থিক তো সহায়তাও তুমি পেতে পারো, আবার অনার্থিক সহায়তা তোমার পেতে পারো, এবং এগুলা কিন্তু প্রয়োজন হয়। তোমার যেমন অর্থায়ন প্রয়োজন, ফাইন্যান্সিং প্রয়োজন, মূলধন গঠনের সহায়তা প্রয়োজন, তেমনি কোন পলিসিতে তুমি বাজারে পণ্যটি সরবরাহ করবে সেটিও কিন্তু জানা প্রয়োজন। যেমন ধরো, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মধুর সংগ্রহ বা এটা বাজারজাতকরণের ব্যাপারে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এখন তুমি মধুর ব্যবসা করবা, এই যে বাজারজাতকরণ বা কোন প্রক্রিয়ায় কিভাবে তুমি চাষ করবে, এই যে সার্বিক বিষয় যে তুমি শিখছো না, এইগুলাই কিন্তু ব্যবসায়ের সহায়ক সেবা। তো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। ব্যবসায় গঠন পরিচালনা টিকে থাকার ক্ষেত্রে যেসব আর্থিক অনার্থিক সহায়তা ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে তাকে ব্যবসায়ের সহায়ক সেবা বলে। অর্থাৎ কি, মানে অনুকূল পরিবেশ তৈরি করা লাগবে, এর মাধ্যমে তুমি কিন্তু উপকৃত হবে এবং তোমার ব্যবসায় কিন্তু বুস্ট আপ হবে, সেটাকে বলছে ব্যবসায়ের সহায়ক সেবা। তারপরে আমরা দেখি ব্যবসায়ের সহায়ক সেবার আসলে প্রকারভেদ বা ধরন কি কি, মানে কি কি উপায়ে তুমি আসলে এই সহায়ক সেবাগুলো পাবা, মানে কোন প্রক্রিয়ায় কোন সহায়তাগুলো তুমি পাবা। উদ্দীপনামূলক, সমর্থনমূলক, সংরক্ষণমূলক, এরকম 3 প্রকারের কিন্তু সহায়ক সেবা আছে। এই সহায়ক সেবার প্রকারভেদ কি, সকল সহায়ক সেবা কিন্তু এই 3 প্রকার যে সেবাগুলো আছে এই 3 প্রকার সংজ্ঞার আওতায় কিন্তু পড়ে। কি সংরক্ষণ, উদ্দীপনামূলক, সংরক্ষণমূলক, সহায়তামূলক, তারপরে হচ্ছে কি সংরক্ষণমূলক। এখন আমরা সেগুলাই দেখব যে উদ্দীপনামূলক, সমর্থনমূলক, তারপরে সংরক্ষণমূলক যেগুলো আছে এগুলো আসলে কি, আমরা সেগুলো আসলে দেখব। তো এখানে বলছে প্রাথমিকভাবে কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ের নতুন পণ্য ব্যবসায় স্থাপন বা প্রতিযোগিতা টিকে থাকার জন্য বিভিন্ন পর্যায়ে সহায়তার প্রয়োজন হয়। কি বিভিন্ন পর্যায়ে সহায়তার প্রয়োজন হয়, যেটি বললাম। একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী চাহিদার সাথে মিল রেখে ব্যবসায়ের সহায়তাকে নিম্নোক্ত 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে কিন্তু ভাগ করা হয়। মানে কি উদ্দীপনামূলক, তারপরে সমর্থনমূলক এবং হচ্ছে সংরক্ষণমূলক। উদ্দীপনামূলক কি, তুমি যে ব্যবসায়টি শুরু করবা ওটা প্রাথমিকভাবে তো তোমার আসলে নলেজ থাকা লাগবে, কি প্রক্রিয়া কিভাবে আগাবা, মানে একদম প্রি স্টেজটাকে বলা হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তা কি, তোমার মূলধন লাগবে, তুমি ফাইন্যান্সিং করবা, কোন ব্যাংক থেকে নিবা, কিভাবে নিবা, এই যে সার্বিক বিষয়গুলো, এগুলো কিন্তু সমর্থনমূলক। এবং সংরক্ষণমূলক কি, লাস্টে যে ব্যবসাটা কিন্তু টিকে থাকা লাগবে, এই টিকে থাকার জন্য যে যে কাজ করা লাগে সেগুলোকে কিন্তু বলা হয় সংরক্ষণমূলক। তো আমরা দেখি আসলে যে কি বলতে চাচ্ছে উদ্দীপনামূলক সহায়তা, বা এই সহায়তার যে প্রকারভেদ, 3 ধরনের যে প্রকারভেদ আছে, এই 3 ধরনের প্রকারভেদ আসলে কি কি বলছে, কি কি বলছে, 3 ধরনের প্রকারভেদ আসলে কি কি বলছে, এই প্রকারভেদগুলো কি কি বলছে এখন আমরা সেটি দেখব। প্রাথমিকভাবে একটু আগে আমি যেটা বললাম এইগুলাই এখানে দেওয়া আছে, একটু বিস্তারিত আকারে আমরা দেখব। উদ্দীপনামূলক সহায়তা বলতে সম্ভাবনাময় উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে অনুপ্রেরণা যোগায়। কাকে? কাকে? সম্ভাবনাময় উদ্যোক্তাকে। কিভাবে অনুপ্রেরণা যোগায় সেটা দেখব। এমন সহায়তা বা কাজে উৎসাহ দেওয়াকে বোঝায়, মানে অনুপ্রেরণাদায়ক সহায়তা দেওয়ার কাজকে বলা হয় হচ্ছে কি উদ্দীপনামূলক সহায়তা। কি উদ্দীপনামূলক সহায়তা কাদেরকে দেওয়া হয়? এটি দেওয়া হয় একবারে তরুণ, একবারে প্রাইমারি স্টেজের উদ্যোক্তাদের কিন্তু এটি দেওয়া হয়। এখন আমরা দেখি এই সহায়তা ব্যবসা স্থাপনের আগে বেশি প্রয়োজন হয়। ব্যবসা প্রয়োজন মানে কখন বেশি প্রয়োজন হয়? ব্যবসার স্থাপনের আগে, মানে ওই প্রাথমিক পর্যায়গুলোতে কিন্তু প্রয়োজন হয়। যেমন কি ব্যবসায় উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, যেটি বললাম, কারিগরি তথ্য সরবরাহ, পরামর্শ দান প্রভৃতি, এই বিষয়গুলো কিন্তু এর সাথে জড়িত। তুমি দেখবে যে 3টি বিষয় সম্পর্কে কিন্তু উল্লেখ করা হলো। এই 3টি বিষয় কি কি? উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা ও প্রশিক্ষণ,
মানে তোমার যে শিক্ষা প্রশিক্ষণ লাগবে, কিভাবে কোন প্রক্রিয়ায় উদ্যোগ নিবা, কিভাবে তুমি ম্যানেজমেন্টটা করবা, এইটা তো তোমার জানা লাগবে। তো এইখানে কিন্তু এটা হয়। তারপরে কি কারিগরি তথ্য সরবরাহ, কি কারিগরি ও তথ্য সরবরাহ, কারিগরি তথ্য সরবরাহ, পরামর্শদান প্রভৃতি। বাংলাদেশে উদ্দীপনামূলক সহায়তা দেওয়ার উৎসগুলো হলো যুব উন্নয়ন অধিদপ্তর, কি যুব উন্নয়ন অধিদপ্তর। কারা সহায়তা দেয়? এই যে আমি একটু আগে তোমাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের উদাহরণ দিলাম, এই যুব উন্নয়ন কিন্তু অধিদপ্তর কিন্তু এই যে উদ্দীপনামূলক সহায়তাগুলো দিয়ে থাকে। তারপরে কি মহিলা বিষয়ক অধিদপ্তর, কি মহিলাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের জন্য যে পরামর্শগুলো, যে সহায়তাগুলো দেওয়া হয়, সেখানে উদ্দীপনামূলক সহায়তা কাজ করে। উদ্দীপনামূলক সহায়তা যেগুলো দেয় সেগুলো হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরগুলো কিন্তু দিয়ে থাকে। বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ বিজ্ঞান ও শিল্পে অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের পরামর্শ, উদ্দীপনামূলক সহায়তা অনেক কিছু দিয়ে থাকে। তো এইগুলা কিন্তু বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দেয়। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র প্রভৃতি, এগুলো নিয়ে আমরা সামনে দেখব। তারপরে দেখি কি সমর্থনমূলক সহায়তা। উদ্দীপনামূলক সহায়তা গেল, আমি ব্যবসা সম্পর্কে জানলাম, মানে উদ্যোক্তা হিসাবে আমি বেশ কিছু নলেজ আমি পেলাম। তো এরপরে এই যে সমর্থনমূলক সহায়তা, মানে প্রাথমিক স্টেজের পরে সেকেন্ড স্টেজ হচ্ছে কি এই যে সমর্থনমূলক সহায়তা। কি সমর্থনমূলক সহায়তা এখন কিভাবে কাজ করে দেখি। ব্যবসায় স্থাপন ও পরিচালনায় সক্ষম করে তোলে এমন সহযোগিতাকে সমর্থনমূলক সহায়তা বলে। ব্যবসায় স্থাপন এবং পরিচালনাতে সক্ষম করে তোলে, সক্ষম করে তোলে কি এই যে সমর্থনমূলক সহায়তা। তারপরে কি উদ্দীপনামূলক সহায়তা পেয়ে, যেটি আমি বললাম, উদ্যোক্তা উদ্যোগ সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা লাভ করে। মানে আমি কিছু একটা করবো, যেমন মধু চাষের কথা যেটা বললাম, তো এই যে মধু চাষ যে আমি করব, এই শিল্পটাকে আমি দাঁড় করাবো, আমি ব্যবসা করব, আমি ধারণা পাইছি, এখন আমার এক্সিকিউট করা লাগবে না, বাস্তবায়ন করা লাগবে না, যেই বাস্তবায়নের কাজটাই কিন্তু হেল্প করে কে, বাস্তবায়নের কাজে সহায়তা করে কে, সমর্থনমূলক সহায়তা। তারপরে দেখি এরপরে উদ্যোক্তার প্রকল্প প্রণয়ন এবং প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজন হয়। মানে ধারণার পরে ওই যে বাস্তবায়নের কথা যেটি বললাম, এই যে প্রকল্প প্রণয়ন এবং প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজন হয়। সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন, কি শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদ ব্যবহার, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সদ্ব্যবহার করে থাকেন। সমর্থনমূলক সহায়তা পেলাম, তারপরে কি হবে দেখি। মাধ্যমে সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদ ব্যবহার, মানে সমর্থনমূলক সহায়তার মাধ্যমে কি কি সুযোগ আসে, কি কি সুযোগ আসে আমরা সেটা একটু এখন দেখব। কি কি এই যে উদ্যোক্তা শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদ ব্যবহার, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে থাকেন। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, সমর্থনমূলক সহায়তার অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, ব্যবসায় নিবন্ধন, মূলধন সরবরাহ যেটি বললাম, অবকাঠামোগত সহায়তা, কাঁচামাল সরবরাহ প্রভৃতি। মানে এই যে মূলধন সরবরাহ, নিবন্ধন, কাঁচামাল সরবরাহ, অবকাঠামোগত বিভিন্ন ধরনের সহায়তা, এইগুলা কিন্তু এই সমর্থনমূলক সহায়তার অন্তর্ভুক্ত। বাংলাদেশে সমর্থনমূলক সহায়তা দেওয়ার উৎসসমূহ হলো, উৎসসমূহ কি হতে পারে, বেসিক, বেসিক হচ্ছে কিন্তু এই সমর্থনমূলক সহায়তাগুলো দিয়ে থাকে। এই যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। আচ্ছা ওকে, বেসিক, আমরা বেসিকটা একটু দেখি, BSCIC, BSCIC। আচ্ছা তারপরে কি ব্যাংকগুলা, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, বেসিক ব্যাংক, BDBL, কর্মসংস্থান ব্যাংক, বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সংস্থা, এনজিও, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেগুলো বললাম। তারপরে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, যেই ইউটিলিটি সার্ভিসগুলো যারা দিয়ে থাকে তারা, তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সমর্থনমূলক সহায়তা দিয়ে থাকে। তাহলে কি কারা কারা দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলা দেয়, সরকারি ব্যাংকগুলা দেয়, বেসিক দেয়, তারপরে কি আছে এই কর্মসংস্থান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকগুলা দেয়, এনজিও গুলো আছে, বিভিন্ন ধরনের এনজিও কিন্তু ফান্ডিং করে, ধরো যেমন কি মাইডাস, যেমন কি ব্র্যাক, যেমন আরো অনেক প্রশিক্ষা আছে, আরো অনেক প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু এই যে সমর্থনমূলক সহায়তা এগুলাতে কিন্তু তারা পার্টিসিপেট করে এবং সহায়তা দিয়ে থাকে। তো আমরা সামনে এগুলো সম্পর্কে বিস্তারিত দেখবো। এরপরে কি সংরক্ষণমূলক সহায়তা। ভাই তুমি উদ্দীপনামূলক সহায়তা পাইছো, তুমি এই সম্পর্কে মোটিভেশন পাইছো, তুমি জেনেছো, তুমি কিন্তু সার্বিকভাবে প্রস্তুত। তারপরে কি তুমি সংরক্ষণমূলক সহায়তার মাধ্যমে মূলধন পাইছো, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে সহায়তা পাইছো, এখন এটা অবকাঠামোগত এস্টাবলিশমেন্টের পথে আগাইছো, সবই ওকে। এখন এই সবকিছু যে হয়ে গেছে, এরপরে কি তোমার হচ্ছে এটাই তো সংরক্ষণ করা লাগবে, মানে এই প্রসেসটা যাতে
কন্টিনিউ হয়, খুব সুন্দরভাবে কন্টিনিউ হয়। সেই জন্য কিন্তু এই যে সংরক্ষণমূলক সহায়তাগুলো দিয়ে থাকে। তো দেখি, প্রতিষ্ঠানকে সব ধরনের বাধা দূর করে ধারাবাহিক উৎপাদন ও টিকে থাকতে সাহায্য করে এমন সহায়তাকে কি বলে? সংরক্ষণমূলক সহায়তা বলে। মানে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বাধা আসবে, বিভিন্ন ধরনের বাধা আসবে, ওই বাধাকে ওভারকাম করার যে সিস্টেমটা শিখিয়ে দেয়, যে সিস্টেমে হেল্প করে, তারা হচ্ছে সমর্থনমূলক সহায়তা। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরে বিভিন্ন ধরনের বাধা দেখা দিতে পারে, যেটি বললাম। এরূপ বাধা থেকে প্রতিষ্ঠানকে বাঁচাতে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়ার কিন্তু প্রয়োজন হয়। এরূপ বাধা থেকে প্রতিষ্ঠানকে বাঁচাতে সংরক্ষণমূলক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সংরক্ষণমূলক ব্যবস্থাগুলো কি কি? ব্যবসায়ের আধুনিকরণ, পণ্যের বৈচিত্র্যকরণ, তারপরে কি স্বীকৃতি প্রভৃতি। কারা আসলে এই হেল্পগুলো করে থাকে? কারা? বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন, ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি বাংলাদেশ, পর্যটন কর্পোরেশন, ইপিজেড, তারপরে কি বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিল্প বণিক সমিতি। যেমন শিল্প বণিক সমিতির মধ্যে কি কি আছে? এফবিসিসিআই আছে, এফবিসিসিআই সহ আরো অনেক প্রতিষ্ঠান আছে। তারপরে দেখি কি, শিল্প বণিক সমিতি, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, প্রাণী সম্পদ অধিদপ্তর। এই তোমরা কিন্তু খেয়াল করে দেখবে যে বোর্ডগুলা কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের বোর্ড কাজ করে, তারা কিন্তু এই যে বিভিন্ন ধরনের বাধা ওভারকাম করতে কিন্তু তারা সহায়তা প্রদান করে থাকে। তো আমরা তিনটি দেখলাম, তিনটি প্রকারভেদ দেখলাম সহায়তা, ব্যবসায় সহায়ক সেবার মধ্যে তিন ধরনের প্রকারভেদ কিন্তু আমরা জেনেছি। প্রথমটি কি? উদ্দীপনামূলক, উদ্দীপনামূলক, উদ্দীপনামূলক। তারপরেরটি হচ্ছে সমর্থনমূলক, সমর্থনমূলক, উদ্দীপনা পেলে সমর্থনমূলক। তারপরে কি? এই যে সংরক্ষণমূলক, সর্বশেষে কি? সংরক্ষণমূলক। আচ্ছা, এই সংরক্ষণমূলক এগুলো আমরা জানলাম। এখন আমরা যে প্রতিষ্ঠানগুলোর উদাহরণ আমরা শুরু থেকে দেখলাম, এই যে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, এনজিওস, এগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা জানবো বেসিক নিয়ে, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন কর্পোরেশন। ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন যেটাকে বলা হয় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিস্তারিত আমরা দেখব। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নমূলক কাজগুলোতে তারা অংশগ্রহণ করে, বিভিন্ন ধরনের তারা সেবা দিয়ে থাকে, বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে, এইগুলা নিয়ে সার্বিকভাবে তারা কাজ করে। এখন চলো আমরা দেখি বেসরকারি পর্যায়ে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গঠনের সহায়তা দানকারী একটি সংস্থা। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র কুটির শিল্প ক্ষুদ্র কুটির শিল্পে সহায়তা দানকারী প্রতিষ্ঠান হচ্ছে কি? বেসিক। 1957 সালে 30 মে এটি পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন কি এফসিক নামে প্রতিষ্ঠিত হয়। কি এফসিক? কত সালে? 1957 সালে। কত সালে? 1957 সালে এটি প্রতিষ্ঠিত হয় 30 মে। ওকে, এটা কি নামে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়? এফসিক। এফসিকটা গুরুত্বপূর্ণ নামে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর আসলে 1973 সালে এই প্রতিষ্ঠান দুইটাকে আলাদা করা হয়, মানে দুইটা প্রতিষ্ঠান আকারে আলাদা করা হয়। কি কি? 1973 সালে অক্টোবরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিএসআইসি এবং বাংলাদেশ কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এ ভাগ করা হয়। মানে দুইটা প্রতিষ্ঠানে কিন্তু 1973 সালে, কত সালে? 1973 সালে দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, 1975 সালে আবার সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এগুলো এক করে দেওয়া হয়। কি? 1975 সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এটি আবার এক করে দেওয়া হয়। উল্লেখিত কর্পোরেশন বিসিক দুইটি আবার একত্র করে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক নামে রূপান্তর করা হয়। বর্তমানে বিসিক বেসরকারি খাতে ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামীণ শিল্প খাতে উন্নয়ন বিকাশের দায়িত্বে নিয়োজিত সরকারি মুখ্য প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কি দেখলাম লাস্টে একটু আমরা দেখি। ক্ষুদ্র কুটির ও গ্রামীণ শিল্প খাতের উন্নয়ন ও বিকাশের দায়িত্বে নিয়োজিত সরকারি মুখ্য প্রতিষ্ঠান হিসাবে তারা কাজ করে থাকে। এটি কিন্তু তোমাদের ক নাম্বার এবং এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা আত্মস্থ করবে খুব ভালোভাবে। এরপরে বাংলাদেশের আসলে 4টি বিভাগে বিসিক আসলে আঞ্চলিক কার্যালয়ের অধীনে, বাংলাদেশের 4টি বিভাগে বিসিকের আঞ্চলিক কার্যালয় আছে এবং এর অধীনে 64টি শিল্প সহায়ক কেন্দ্র, 80টি শিল্পনগরী, একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। বিসিকের অধীনে 10,607টি শিল্প প্লট রয়েছে। বিসিকের আসলে উদ্দেশ্য কি? আমরা দেখলাম যে বিসিকের কিছু এখানে 64টি জেলায় তো তারা কার্যক্রম পরিচালনা করে, 4টি আঞ্চলিক অফিসের মাধ্যমে কিন্তু তারা কাজ করে, 80টি শিল্পনগরী আছে,
তোমরা যারা বিভাগীয় শহরগুলোতে থাকো এটা দেখা যায় বিভাগীয় শহরগুলোতে শিল্পনগরী আছে এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে কিন্তু, হ্যাঁ, প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখন এর উদ্দেশ্যটা কি, বিসিক আসলে কোন উদ্দেশ্য নিয়ে কাজ করে? বিসিকের প্রথম উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বাড়ানো, ক্ষুদ্র কুটির শিল্প খাতে স্থাপিত উৎপাদন ক্ষমতা বাড়ানো, স্থাপিত শিল্প সমূহের উৎপাদন ক্ষমতা বাড়ানো, নতুন উৎপাদন ক্ষমতা সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন, অর্থ ও মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, দেশের আর্থসামাজিক উন্নয়ন ইত্যাদি অনেকগুলো অনেক কাজ করে। এর মধ্যে কিছু এখানে গুরুত্বপূর্ণ কিছু কিন্তু এখানে উল্লেখ করা হলো। এরপরে আমরা দেখব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল কি কাজ করে? বিডিবিএল কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রের অধীনে পরিচালিত একটি ব্যাংক এবং বাংলাদেশে কিন্তু 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, তোমরা জানো। এই 6টি ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংকের মধ্যে কিন্তু এই বিডিবিএল আছে এবং বেসিক ব্যাংক আছে। আমরা সামনে বেসিক ব্যাংক সম্পর্কে জানবো। তো এখন আমরা দেখি আসলে বিডিবিএল কিভাবে কাজ করে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। আমরা যেটা বললাম, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2009 সালের 16 নভেম্বর কোম্পানি আইন 1994 অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে ব্যাংকটি আত্মপ্রকাশ করে। কত সালে? 2009 সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্র করে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। কোন দুইটি প্রতিষ্ঠানে এক করে এই বিডিবিএল তার কার্যক্রম শুরু করে? এক হচ্ছে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই দুইটা প্রতিষ্ঠানকে এক করে হয় হচ্ছে বিডিবিএল। বিডিবিএল। আচ্ছা, তো দেখলাম 3 জানুয়ারি 2010 সাল থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হিসাবে এটি কাজ শুরু করে। মানে কাজ শুরু করে কত সালে? 3 জানুয়ারি 2010 সাল থেকে। এরপরে দেখি, বিডিবিএল সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। সরকারি এবং বেসরকারি উভয় খাতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। দ্রুত শিল্পায়নের লক্ষ্যে শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্পগুলোর আধুনিকরণ, যন্ত্রপাতি পরিবর্তন, সম্প্রসারণের জন্য শিল্প উদ্যোক্তাদের ঋণ, পরামর্শ দেওয়া এবং কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কাজ। এখানে কিন্তু প্রধান কাজগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছে, সবগুলোই কিন্তু প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। তোমরা সবই এখানে তোমরা আগে থেকে এগুলো জেনেছো। তারপরে এবার দেখবো বেসিক ব্যাংক। আমরা বিডিবিএল সম্পর্কে জানলাম এবং এরপরে বেসিক ব্যাংক সম্পর্কে আমরা জানবো। বেসিক ব্যাংক বাংলাদেশে পরিচালিত 1913 সালের কোম্পানি আইনের অধীন 1988 সালে নিবন্ধিত হয়। কত সালে? 1913 সালের কোম্পানি আইনের অধীন 1988 সালে কিন্তু এটি নিবন্ধিত হয়। 1989 সালের 31 জানুয়ারি থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। 1989 সালের 31 জানুয়ারি থেকে তার ব্যাংকিং কার্যক্রম সে শুরু করে 1989 সালের। বর্তমানে এটি ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী পরিচালিত হচ্ছে। এটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, যেটি বললাম। ক্ষুদ্র শিল্পের অর্থায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে ব্যাংকটির স্মারকলিপি অনুযায়ী ব্যাংক তার মোট ঋণযোগ্য তহবিলের 50%, কত? 50% ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন প্রশ্ন করতে পারে যে ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংক কোনটি? বেসিক ব্যাংক লিমিটেড এবং পার্সেন্টেজ কত? 50%। ব্যাংকটি মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহায়তা করে এবং অর্থায়ন করে থাকে বেসিক ব্যাংক। তারপরে কি? এরপরে আমরা বেসিক ব্যাংক সম্পর্কে জানলাম। এখন তো আমরা বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পর্কে দেখবো। আসলে বাণিজ্যিক ব্যাংক তার কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করে এবং বাণিজ্যিক ব্যাংকের কাজ কি। স্বল্প সুদে তারা আমানত সংগ্রহ করে এবং এটি অধিক সুদে তারা এটা বিনিয়োগ করে বা মানুষের কাছে এটি পৌঁছে দেয়। এই যে সুদের যে পার্থক্য, এখান থেকে কিন্তু তারা মুনাফা অর্জন করে এবং এটি দিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। তো এইটাই বলা হচ্ছে এখানে, যে ব্যাংক স্বল্প সুদে আমানত সংগ্রহ করে বেশি সুদে বা লাভে ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এর মূল লক্ষ্য হলো অর্থ লেনদেন করে মুনাফা অর্জন করা, লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন, আরো অনেক ধরনের সেবা দিয়ে তারা মুনাফা অর্জন করে। সরকারি বাণিজ্যিক ব্যাংক ছাড়াও ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলো শিল্প বাণিজ্যের উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। হ্যাঁ, অনেক ধরনের ঋণ, কারিগরি সহ অনেক ধরনের সহায়তা কিন্তু তারা করে থাকে। কারিগরি সহায়তা বলতে কারিগরির ক্ষেত্রে আর্থিক যে সহায়তা আছে সেগুলোকে বোঝাচ্ছি। এই লক্ষ্যে বাংলাদেশে 61টি তফসিলি ব্যাংক কাজ করছে। কতটি? 61টি তফসিলি ব্যাংক কিন্তু কাজ করছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি বাণিজ্যিক ব্যাংক আছে। 3টি বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
ছাড়াও 43টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং 9টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে। এছাড়াও তফসিলভুক্ত নয় এমন 5টি ব্যাংকও কিন্তু কাজ করছে। মানে এইখান থেকে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকের এখান থেকে কিন্তু 3টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আসার মতো এবং আসবে ইনশাল্লাহ। তোমাদের এই ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনায় আসবে, যাদের ফাইন্যান্স আছে সেক্ষেত্রেও কিন্তু আসবে। তো এখন আমরা বাণিজ্যিক ব্যাংক দেখলাম, এখন আর কি কি উল্লেখযোগ্য কাজ আছে তোমরা জানো বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো কি কি, তারপরে একটু আমরা রিকল করি। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অর্থ জমা রাখা পরিশোধ করা, হ্যাঁ, স্বল্প মধ্যমেয়াদী ঋণ দেওয়া, বাণিজ্যিক বিনিময় হার নির্ধারণের মাধ্যমে আমদানি রপ্তানিতে সহায়তা করা, বাণিজ্যিক বিনিময় হার নির্ধারণের মাধ্যমে আমদানি রপ্তানিতে সহায়তা করে, ব্যবসার নগদ প্রবাহ সংরক্ষণের জন্য জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করা, হ্যাঁ, জমাতিরিক্ত ঋণ নগদ প্রবাহ সংরক্ষণের জন্য তারা প্রদান করে, প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে পণ্য আমদানি রপ্তানির বাণিজ্য ঝুঁকি কিন্তু দূর করে। প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে কিন্তু পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যে বাধা দূর করে। লেটার অফ ক্রেডিট, প্রত্যয়নপত্র, এগুলোর মাধ্যমে কিন্তু আমদানি রপ্তানি যে বাধাগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু তারা বাধাগুলো দূর করে। এখন আমরা দেখব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ তারা কি করে? তারা বিজ্ঞান এবং শিল্পের প্রসারে যাবতীয় যে সহায়তাগুলো দিয়ে থাকা প্রয়োজন সেগুলো কিন্তু তারা দিয়ে থাকে। শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে 1973 সালে, কত সালে? 1973 সালে বাংলাদেশে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1973 সালে। দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠা উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি বিষয়ক সমস্যাগুলির উপর গবেষণা উৎসাহিত করা, গবেষণা পরিচালনায় পরামর্শ দেওয়া এ পরিষদের অন্যতম উদ্দেশ্য, যেটি বললাম একটু আগে। এ পরিষদ শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি আবিষ্কার, উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্প গবেষণার দিক নির্দেশনা দান, নতুন পণ্য প্রক্রিয়া উদ্ভাবন করে থাকে। এই কাজগুলো তারা করে থাকে। এখন এসএমই খুবই গুরুত্বপূর্ণ। এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো দেখি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সমষ্টিকে এসএমই বলে। হ্যাঁ, এসএমই বলাই হচ্ছে যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়গুলোর সমষ্টিকে এসএমই বলে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়ন, তাদের কার্যক্রমগুলো পরিচালনা সহ সামগ্রিক ক্ষেত্রে কিন্তু তারা সহায়তা প্রদান করে থাকে এসএমই ফাউন্ডেশন। এটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বাধীন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন। এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি স্বাধীন অমুনাফাভোগী সংগঠন। প্রশ্ন আসতে পারে, এসএমই কেমন ধরনের সংগঠন? স্বাধীন, অমুনাফাভোগী, দুইটাই, স্বাধীন এবং অমুনাফাভোগী সংগঠন। 2007 সালে 30 মে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংগঠনটি নিবন্ধিত হয়। কত সালে? 2007 সালে 30 মে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটি নিবন্ধিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ কমার্সের অধীনে কিন্তু এটি নিবন্ধিত হয়। ফাউন্ডেশনটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকার অনুদান হিসেবে 2 বিলিয়ন টাকা কিন্তু দেয়। এটি পরিচালনার জন্য তৎকালীন সরকার 2 বিলিয়ন টাকা কিন্তু দেয়। এখন এটি কার উদ্যোগে এটি প্রতিষ্ঠা করা হয় সেটি আমরা দেখব। অর্থ, বাণিজ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন মাননীয় উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলামের এই সংস্থার প্রবক্তা। তৎকালীন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদায় যে উপদেষ্টারা থাকেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের, এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম এই সংস্থার প্রবক্তা। বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নে এগিয়ে নিতে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার স্বাধীন ও স্বতন্ত্র অমুনাফাভোগী ফাউন্ডেশন হিসাবে প্রতিষ্ঠা করে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের রূপকল্প বা ভিশন হলো, ফাউন্ডেশন হিসেবে প্রতিষ্ঠা করেছে এসএমই ফাউন্ডেশন। এক্ষেত্রে এসএমই নীতিমালা 2019 কিন্তু এখন বর্তমানে ফলো করা হয়। এসএমই নীতিমালা 2019 কিন্তু বর্তমানে ফলো করা হয়। এসএমই ফাউন্ডেশনের রূপকল্প বা ভিশন হলো কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সর্বোপরি দারিদ্র্য বিমোচন করে শিল্পায়নকে ত্বরান্বিত করা হচ্ছে এসএমইর কাজ। এখন দেখি এসএমই কি করে। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশনা ও বাণিজ্যিক সহায়তা দেয়। বিভিন্ন সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদী ঋণের ব্যবস্থা করে। বিভিন্ন সরকারি বেসরকারি ব্যবস্থাপনায়, ব্যাংকের ব্যবস্থাপনায়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তারা কিন্তু ঋণের ব্যবস্থা করে দেয়। এসএমই ব্যবসায়ীদের দক্ষ করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির আয়োজন করে। এসএমই পণ্য বিপণনে সহযোগিতা দেয়। এসএমই মানে পণ্য বিতরণে তারা সহযোগিতা দেয়, মানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য বিপণনে কিন্তু তারা এসএমই সহযোগিতা দিয়ে থাকে।
এসএমই ফাউন্ডেশনের সুপারিশে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে 50,000 থেকে 20 লাখ পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়। কি জামানতবিহীন ঋণ দেয়? কার? এসএমই ফাউন্ডেশনের সুপারিশে। এসএমই ফাউন্ডেশনের সুপারিশে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক 50,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জামানতবিহীন ঋণ দেয়। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে জামানত ছাড়া 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মানে বাংলাদেশ ব্যাংকও 25 লক্ষ টাকা পর্যন্ত নারী উদ্যোক্তাদের ঋণ দিতে নির্দেশনা জারি করেছে। এখন আমরা আসলে এসএমই দেখলাম, এসএমইর পরে আমরা দেখব বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় বিশেষ করে শিল্প ক্ষেত্রে এবং কারিগরি ক্ষেত্রে উন্নয়নে যে প্রতিষ্ঠানটি কাজ করে সেটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। এবং দেখি এখন কি বলছে, বাংলাদেশ শিল্পায়ন ও অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় বিশেষ করে শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে। শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কিন্তু সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে। সংস্থাটির দেওয়া সহায়তাগুলো হলো শিল্প প্রতিষ্ঠানে কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ, নতুন ডিজাইন ও যন্ত্রপাতির সাথে পরিচিতি করানো, যন্ত্রপাতি স্থাপনে উদ্বুদ্ধ করা, তারপরে কি উদ্বুদ্ধ করা, সমস্যার সমাধানে পরামর্শ দেয়, মানে যন্ত্রপাতি থেকে সমস্যা যে সৃষ্ট সমস্যাগুলা আর সেগুলো থেকে পরামর্শ দেওয়া, সেগুলো থেকে উত্তরণের জন্য পরামর্শ দেওয়া। এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকাশনা, সেমিনার, দলগত আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে আধুনিক কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান দিয়ে শিল্প বাণিজ্যে সহায়তা করে থাকে। শিল্প বাণিজ্যে তারা সহায়তা করে, এবং কিভাবে করে এখানে সেটি দেওয়া আছে। সহায়তাগুলোর মাধ্যমে, তারপরে বিভিন্ন ধরনের প্রদর্শনী, আলোচনা, সেমিনার, তারপর বিভিন্ন ধরনের প্রকাশনার মাধ্যমে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে। আচ্ছা, ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, বগুড়া ও খুলনা একটি করে আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিটাক তার কাজ পরিচালনা করছে। বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র তার কার্যক্রম এই যে কোন শাখাগুলোর মাধ্যমে? ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, বগুড়া ও খুলনার মাধ্যমে কয়টি? 5টি কেন্দ্রের আঞ্চলিক কেন্দ্র, 5টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে কিন্তু তারা তার কার্যক্রম পরিচালনা করছে। আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে। যুব উন্নয়ন অধিদপ্তর 1981 সালে যুব মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু প্রতিষ্ঠিত হয়। এর কাজ কি? যুবক, পুরুষ এবং যুব মহিলা যারা আছে তাদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করে হচ্ছে এই যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমানে যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি দেশের 64টি জেলায় 111টি, কতটি? 111টি যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্রের মাধ্যমে 18 থেকে 35 বছর বয়সে শিক্ষিত, অল্প শিক্ষিত যুবকদের ক্ষুদ্র ব্যবসায়, কৃষি খামার, মৌমাছি পালন, গবাদি পশু পালন, মৎস্য চাষ, কম্পিউটার শিক্ষা, অফিস ব্যবস্থাপনা, সেলাই, এমব্রয়ডারি প্রভৃতি ক্ষেত্রে তারা কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণের সাথে সম্ভাব্য উদ্যোক্তাদের স্বল্প সুদে প্রারম্ভিক পুঁজি সরবরাহের ব্যবস্থা কিন্তু তারা করে। প্রশিক্ষণ তো দেয়, সাথে সাথে স্বল্প সুদে তারা কিন্তু পুঁজি সরবরাহের ব্যবস্থা কিন্তু করে। কারা? যুব উন্নয়ন অধিদপ্তর। আমরা এতক্ষণ সরকারি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে। এখন আমরা একটু এনজিও, মানে যারা বেসরকারি প্রতিষ্ঠান আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এনজিও প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো এনজিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে, ব্রাক আছে, মাইডাস আছে, তারপর প্রশিক্ষা আছে, আরও অনেক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা অল্প বিস্তর আমরা জানার চেষ্টা করব। তো দেখি ব্রাক কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি এনজিও এবং বিশ্ব এর একটি অবস্থান আছে। তো ব্রাকের পূর্ণরূপ হলো কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বিশ্বের সর্ববৃহৎ, হ্যাঁ বাংলাদেশের সাথে সাথে এটি কিন্তু বিশ্বেরও সর্ববৃহৎ এনজিও হিসেবে ব্র্যাক বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। স্বাধীনতার পর 1972 সালে স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে বৃহত্তর অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে সংস্থাটি কাজ করে যাচ্ছে। ব্র্যাক কিন্তু ক্ষুদ্র ঋণ দেয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়, স্বাস্থ্যসেবা, কৃষি, সামাজিক উন্নয়নে উদ্বুদ্ধ করে, জীবিকা সংস্থান, অতি দরিদ্রের কাছে সম্পদ হস্তান্তর, উদ্যোক্তা প্রশিক্ষণ প্রভৃতির মাধ্যমে তারা কিন্তু তার কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমগুলো কিন্তু তারা পরিচালনা করে থাকে। তো ব্র্যাক এভাবে তার কার্যক্রম পরিচালনা করে। ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা, কৃষি, আইনি সহায়তা, সামাজিক উন্নয়ন উদ্বুদ্ধ করে, এইগুলা কিন্তু তারা করে থাকে। তো আমরা যদি একটু দেখি এই জিনিসগুলোকে যদি একটু মার্ক করি, 1 2 3 4 5
6, 7 অনেক কাজ কিন্তু তারা করে থাকে। তো এরপরে আমরা দেখবো মাইডাস। মাইডাস কি? মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস বা মাইডাস। মাইডাস 1981 সালে এনজিও ব্যুরোতে নিবন্ধন করে 1982 সালে মাইডাস তার কার্যক্রম শুরু করে। নিবন্ধন করে 1981 সালে এবং 82 সাল থেকে কিন্তু তার কার্যারম্ভ হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে মাইডাস ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক, কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ে সহায়তা দিয়ে থাকে। কি? ক্ষুদ্র কারিগরি যারা শিল্প উদ্যোক্তা আছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের আর্থিক, ব্যবস্থাপনাগত, কারিগরি সহায়তা দিয়ে থাকে। মাইডাসের কাজগুলো কি কি? ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা, লিজ ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা, প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ সুবিধা দেওয়া এবং ব্যবসার ক্ষেত্রে অনুসন্ধান এবং গবেষণা পরিচালনা করা, আবাসন ক্ষেত্রে ঋণ সুবিধা দেওয়া, এই কাজগুলো ছাড়াও আরো অন্যান্য অনেক কাজ তারা কিন্তু করে থাকে। এরপরে আমরা দেখি গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তো তিনি কিন্তু চট্টগ্রামের জোবরা গ্রামে তিনি কিন্তু এই কার্যক্রম কিন্তু শুরু করেন ক্ষুদ্র ঋণ সহ আরো অন্যান্য কাজের মাধ্যমে। তো এখানে সেটাই বলা হচ্ছে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে তিনি দরিদ্র ভূমিহীন জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দান কর্মসূচি দিয়ে গ্রামীণ ব্যাংকের প্রকল্প কিন্তু চালু করেন। 1983 সালে সরকারের অধ্যাদেশ বলে প্রকল্পটি গ্রামীণ ব্যাংক নামে একটি স্বতন্ত্র ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে 1983 সালে। কত সালে? 1983 সালে। তারপরে আমরা দেখি আশা। খুবই পরিচিত নাম, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার কার্যালয়, ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে তারা। তো এই আশা কি? ক্ষুদ্র ঋণ কর্মসংস্থা আশা এএসএ, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, শুধু বাংলাদেশ না বাইরেও তারা কাজ করে। বাংলাদেশের অন্যতম সফল একটি বেসরকারি সংস্থা, অবশ্যই সংস্থা হিসাবে তারা সফল তাদের কাছে। 1978 সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি 1991 সালে বিশেষায়িত ক্ষুদ্র ঋণ 1978 সালে প্রতিষ্ঠিত হয়। 1991 সালে বিশেষায়িত ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ শুরু করে। বাংলাদেশ ছাড়াও আশা মাইক্রো ফাইন্যান্স খাতের প্রসারে এশিয়া ও আফ্রিকার 13টি দেশে কিন্তু বিভিন্ন ধরনের সহায়তা তারা দিয়ে থাকে। শুধু বাংলাদেশ নয়, তারা এশিয়া, আফ্রিকা সহ আফ্রিকার 13টি দেশে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে অন্যান্য এনজিওগুলোর মধ্যে দেখি আমরা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, TMSS, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, উত্তরবঙ্গের জেলা বগুড়াকে কেন্দ্র করে 1980 সালে TMSS কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি দেশের 64 জেলার 404টি উপজেলায় ঋণদান কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্যুরো বাংলাদেশ আছে, ব্যুরো বাংলাদেশের পুনরূপ বেসিক ইউনিট ফর রিসোর্সেস অ্যান্ড অপরচুনিটিস অফ বাংলাদেশ। তো প্রতিষ্ঠানটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের 64 জেলায় 482টি উপজেলায় কিন্তু তাদের দরিদ্র বিমোচনের জন্য কিন্তু তারা কাজ করছে। কি? ব্যুরো বাংলাদেশ, বেশ পরিচিত নাম। তারপরে কি? প্রশিক্ষা অর্থ প্রশিক্ষণ, শিখন এবং কাজ। এই শব্দগুলার প্রথম ওয়ার্ডটি নিয়েই কিন্তু তারা একটি নাম দিয়েছে প্রশিক্ষা। 1975 সালে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে। 76 সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে 44টি জেলায় এর কার্যক্রম বিস্তৃত। এটি কৃষিভিত্তিক শিল্প, তাঁতশিল্প, হস্তশিল্প, পশুপালন, মৌমাছি চাষ, চারা উৎপাদন ক্ষেত্রে প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। এসব ক্ষেত্রে এটি প্রশিক্ষণ প্রদান, ঋণদান, তত্ত্বাবধান তারা কিন্তু করে থাকে। শক্তি ফাউন্ডেশন 1992 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত শহরের বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত মহিলাদের সামাজিক নিরাপত্তা এবং ঋণ সুবিধা দিয়ে কাজ করে। কাদের? শহরের বস্তিতে অবস্থানরত মহিলা যারা আছে তাদের ঋণ সুবিধা এবং আনুষঙ্গিক সুবিধাগুলো নিয়ে তারা কিন্তু কাজ করে শক্তি ফাউন্ডেশন। এখন শিল্প ও বণিক সমিতি নিয়ে কথা বলবো। আমরা এনজিওগুলো সম্পর্কে জানলাম। এখন অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে তারা ব্যবসায় সহায়ক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে, তার মধ্যে এখন আমরা শিল্প ও বণিক সমিতি নিয়ে আমরা কথা বলবো। তো আমরা দেখি, নির্দিষ্ট এলাকার ব্যবসায়ী বা শিল্পপতিরা বণিক সমিতি পারস্পরিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের জন্য যে মুনাফাভোগী সংগঠন প্রতিষ্ঠা করে থাকেন তাকে শিল্প ও বণিক সমিতি বলে। নির্দিষ্ট এলাকার ব্যবসায়ী বা শিল্পপতিরা পারস্পরিক স্বার্থ রক্ষা উন্নয়নের জন্য যে অমুনাফাভোগী সংগঠন তারা পরিচালনা করে তাকে শিল্প ও বণিক সমিতি বলে। মানে নিজেদের কার্যক্রমকে ধরে রাখতে, নিজেদের স্বার্থ রক্ষা করতে কিন্তু এই শিল্প ও বণিক সমিতি। আচ্ছা, শিল্প বণিক সমিতি দেশের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশের সব শিল্প ও বণিক সমিতির সমন্বয়ে গড়ে উঠেছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, FBCCI, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, FBCCI,
আচ্ছা, উল্লেখযোগ্য কিছু কাজ এফবিসিসিআই আছে, যেমন পরিস্থিতি জানানো, বিরোধ নিষ্পত্তি, গঠনমূলক প্রতিযোগিতা সৃষ্টি, রপ্তানি বৃদ্ধিতে সহায়তা। এই কাজগুলো কিন্তু এফবিসিসিআই করে থাকে এবং এইগুলা কিন্তু শিল্প ও বণিক সমিতিরও কাজ। এরপরে আমরা দেখি বিজিএমইএ, পোশাক শিল্প খাতে তারা কাজ করে থাকে। তাদের কিন্তু বর্তমানে অনেক বেশি প্রতিষ্ঠান তাদের সাথে আছে। এখানে উল্লেখ করা আছে প্রায় 4000-এর অধিক প্রতিষ্ঠান তাদের সাথে, কিন্তু এই যে 4500টি প্রতিষ্ঠান কিন্তু তাদের সাথে বর্তমানে আছে। তো তৈরি পোশাক খাতের যে শিল্পটি আছে সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করে। তো দেখি বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স, পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকের স্বার্থ রক্ষা উন্নয়নে প্রতিনিধিত্বকারী। বাংলাদেশে পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারকের স্বার্থ রক্ষা, পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারকের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক উন্নয়নের জন্য প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের জাতির মেরুদণ্ড হিসেবে পরিচিত। কি? তৈরি পোশাক শিল্প বাংলাদেশের জাতির মেরুদণ্ড হিসাবে কিন্তু তারা পরিচিত। বিজিএমইএ 1977 সালে তারা প্রতিষ্ঠিত হয়, অথবা 1980 সালে মাত্র 12 জন সদস্য নিয়ে, মাত্র 12টি সদস্য নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে। তো তারা কিন্তু তার সেই সময় থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে কিন্তু 4500টি তাদের সদস্য সংখ্যা, প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা প্রায় 4500টি। তো এর মধ্যে 60% সদস্য ওভেন ম্যানেজমেন্ট, ওভেন গার্মেন্টস ম্যানুফ্যাকচার এবং 40% নিটওয়্যার ও সোয়েটার ম্যানুফ্যাকচারার। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তৈরি পোশাক দিয়ে টেকসই উন্নয়ন এবং এই শিল্পে নিয়োজিত কর্মচারীদের অধিকার নিশ্চিত করা। মানে তৈরি পোশাকের উন্নয়ন এবং এই শিল্পে যেসব কর্মচারী আছে তাদেরও উন্নয়নে কিন্তু এই বিজিএমইএ তারা কাজ করে থাকে। সরকারের সহযোগিতা, পোশাক উৎপাদন এবং বিপণনের মাধ্যমে পর্যাপ্ত ব্যবসায়িক মুদ্রা অর্জনে, পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা, পর্যাপ্ত ফরেন রেমিটেন্স অর্জনে প্রতিষ্ঠানটি কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে। বিজিএমইএ মূল কথা, তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের লিডিং পজিশনে তারা আছে। 4500-র মতো সদস্য সংখ্যা আছে আনুমানিক, এবং তারা কিন্তু তাদের 1977 সালে প্রতিষ্ঠিত এবং 80 সালে মাত্র 12 জন সদস্য নিয়ে কিন্তু তাদের কার্যক্রম শুরু করে। এরপরে কি? রপ্তানি উন্নয়ন ব্যুরো। রপ্তানি আয় বাড়িয়ে দেশের অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করাই হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাজ। সরকারি মালিকানায় যে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করে তাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে। মানে ইপিবি কে আসলে এইখানে সংজ্ঞায়িত করা হয়েছে। ইপিবি কে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা অপরিসীম। অবশ্যই বৈদেশিক বাণিজ্যের ভূমিকা তো অবশ্যই অপরিসীম। তাই শ্রেণীর ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশে 1977 সালে সরকারি অধ্যাদেশ বলে ইপিবি গঠন করা হয়। বিজিএমইও কিন্তু 1977 সালে প্রতিষ্ঠিত হয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবিও 1977 সালে প্রতিষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইপিবি দেশের সার্বিক রপ্তানি বাণিজ্যের উন্নয়ন সম্প্রসারণে যেসব সহায়তা প্রদান করে তা হলো বাণিজ্যিক মেলায় অংশগ্রহণ, বিক্রয় প্রদর্শন কেন্দ্র স্থাপন, আমদানি অনুমতি ও ব্যবসায় চুক্তি। আমদানি অনুমতি, ব্যবসায় চুক্তি, এই ক্ষেত্রগুলোতে কিন্তু এই রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি কাজ করে থাকে। এখন আমরা আসলে দেশীয় পর্যায়ের বিষয়গুলো দেখলাম, কোন কোন প্রতিষ্ঠানগুলো ব্যবসায় সহায়তা করে। এখন আমরা দেখব যে আন্তর্জাতিক পরিসরে বা আঞ্চলিক পরিসরে অনেকগুলো দেশ নিয়ে কোন কোন প্রতিষ্ঠানগুলো কাজ করে, কি কাজ তারা করে, এগুলো আমরা এখন দেখব। সাপটা কি? সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। দক্ষিণ এশীয় যে দেশগুলো আছে তাদের একটি সংস্থা আছে আর কি, সার্ক। এই সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের যে উন্নয়নের জন্য কি কাজ করে, তো এই সাপটা কিন্তু তাদের মধ্যে কাজ করে এবং ব্যবসায়িক কাজগুলাই কিন্তু সাপটা এর মধ্যে নিয়ন্ত্রণ করে, কাজ করে। এবং এই সাপটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে নিজ দেশ, এই দেশগুলোর সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে কিন্তু তারা কাজ করে, অর্থনৈতিক প্লাস ব্যবসায়িক উন্নয়নে। তো এই যে সাপটা কাকে বলে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথম সার্কভুক্ত দেশগুলার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক দেশ ছিল 7টি। মানে প্রথম কিন্তু 7টি দেশ নিয়ে সার্ক তার কার্যক্রম শুরু করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। 1991 সালের ডিসেম্বরে সার্কের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়। কত সালে? 1991 সালে সার্কের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। এখানে সব দেশের সম্মতিতে সার্ক অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্যিক চুক্তি, সাপটা চুক্তি প্রণয়ন করা হয়। কত সালে? 1991 সালে। কোথায়? শ্রীলঙ্কার কলম্বোতে। আচ্ছা, 1995 সালে 7 ডিসেম্বর থেকে সাপটা কার্যকর হয়। 1995 সালের 7 ডিসেম্বর থেকে কিন্তু সাপটা কার্যকর হয়। 1995 সালের 7 ডিসেম্বর থেকে কিন্তু সাপটা কার্যকর হয়। 2004 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক সম্মেলনে
দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়। সাফটা আলাদা, সাফটা আলাদা। ইসলামাবাদে 2000 কত সালে 2004 সালে কিন্তু এই সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। তো 2007 সালে 14তম সার্ক সম্মেলনে সার্কের 8ম দেশ হিসাবে কিন্তু আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। সার্কের 8ম দেশ হিসাবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। এখন সাপটা আসলে কি কি কাজ করে সেটা এখানে বলা হয়েছে। সাপটার সহযোগিতার ক্ষেত্রসমূহ হলো কৃষি ও পল্লী উন্নয়ন, জৈব প্রযুক্তি, সংস্কৃতি, অর্থনৈতিক, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, অর্থায়ন, ফাইন্যান্সিং, পুঁজি ব্যবস্থা, তথ্য যোগাযোগ মাধ্যম, ব্যক্তিক যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, বিজ্ঞান ও প্রযুক্তি, নিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও পর্যটন, এই কাজগুলো নিয়ে কিন্তু সাপটা কাজ করে থাকে। তো নিচে সার্ক অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি সাপটা এর কিছু কার্যাবলী বর্ণনা করা হলো। এখানে কার্যাবলী বলা হয়েছে, সদস্য দেশগুলোর মধ্যে কারিগরি সহায়তা এবং স্বল্পোন্নত দেশগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, সদস্য দেশগুলো এবং স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত তৈরি, ট্রানজিট সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, পিরিয়ডিক্যাল রিভিউয়ের মাধ্যমে এ চুক্তি সফলতা এবং ব্যর্থতা নির্ণয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া, সেন্সিটিভ লিস্ট পণ্য ইত্যাদি আরও অনেকগুলো কাজ কিন্তু তারা করে থাকে। তো এই হচ্ছে সাপটার কিছু কাজ। এরপরে আমরা যাব হচ্ছে আসিয়ান। আসিয়ান জিনিসটা কি? আসিয়ান হচ্ছে দক্ষিণ আসিয়ান হচ্ছে যে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার, মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দেশগুলো অবস্থান করে তাদের একটি সংগঠন কিন্তু আসিয়ান। এই যে আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসমূহের সংস্থা। দক্ষিণ ও পূর্ব এশিয়ার আঞ্চলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা, অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আসিয়ান গঠিত হয়। তো সার্ক নিয়ে একটু আগে কথা বললাম, সার্ক নিয়ে। তো আমরা যদি এখানে দেখি যে সার্কভুক্ত যে দেশগুলো আছে এগুলো, সার্ক কিন্তু বর্তমানে আসলে তার কার্যক্রম অনেক বছর ধরেই দৃশ্যমান কার্যক্রম দেখা যাচ্ছে না। তবে আসিয়ান কিন্তু আছে। আসিয়ান 1967 সালে 8ই আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পরস্পরের স্বার্থ সংরক্ষণে কিন্তু সম্মিলিত সংস্থা হিসেবে কিন্তু আসিয়ান আত্মপ্রকাশ করে, গঠিত হয়। এই সংস্থা গঠনের সময় 5টি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে রাষ্ট্র স্বাক্ষর করে। এগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইন। 1984 সালে ব্রুনাই, 95 সালে 7ম ভিয়েতনাম, 97 সালে মিয়ানমার ও লাওস এবং সর্বশেষ 1999 সালে কম্বোডিয়া এতে যোগদান করে। বর্তমানে এই সংস্থার মোট সদস্য সংখ্যা 10। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সদর দপ্তর অবস্থিত আসিয়ানের। বর্তমানে সদস্য সংখ্যা আছে 10টি এবং সদস্য সংখ্যা কারা কারা তোমরা যদি দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, তারা কিন্তু এর সদস্য আসিয়ানের। তো আসিয়ান আসলে কি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে আমরা একটু 2 এবং 3 নম্বর পয়েন্টটা দেখি, তারপরে বলছি। 1 নম্বর, পরস্পরের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত দূর করে পারস্পরিক সহযোগিতা সম্প্রীতি বাড়ানো। ঠিক আছে, সহযোগিতা সম্প্রীতি বাড়ানোর জন্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত সহযোগিতা প্রতিষ্ঠা করা, মানে নিজেদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক যোগাযোগ সহ আরও যে সম্পর্কগুলো আছে এগুলো প্রতিষ্ঠা করা। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কমিউনিস্ট প্রভাব থেকে মুক্ত, সমাজতন্ত্রের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য কিন্তু এই আসিয়ান গঠিত হয়েছিল। তারপর আমরা দেখি বিমস্টেক। বিমস্টেক পড়ানোর আগে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে থাকি। বিমস্টেকের সদর দপ্তর কিন্তু ঢাকায়, বাংলাদেশের ঢাকার গুলশানে কিন্তু অবস্থিত। এটি কিন্তু পরীক্ষায় আসে, নিয়মিত আসতেছে, তোমরা কিন্তু এটি আত্মস্থ করবে, মাথায় রাখবে, মনে রাখবে। বিমস্টেক 1997 সালের 6 জন থাইল্যান্ডের রাজধানী, এটিও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নতুন আঞ্চলিক উপ-আঞ্চলিক সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়। বিমস্টেক ভুক্ত দেশগুলোর নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু নামকরণ করা হয় বিমস্টেক। ঠিক আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কর্পোরেশন। পরবর্তীতে মিয়ানমার 1997 সালে, নেপাল 2003 সালে, ভুটান 2004 সালে এই সংস্থায় যোগ দেয়। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা নতুন নামকরণ করা, সদস্য সংখ্যা তো বৃদ্ধি পায় এবং এই সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নতুন একটা নামকরণ করা হয়, সেটি হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল। তো বিমস্টেক 7টি বিমস্টেকের সদর দপ্তর যেটি বললাম ঢাকার গুলশানে অবস্থিত। এবং এর সদস্য দেশ কয়টি আমরা যদি দেখি, সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড 4, মিয়ানমার 5, নেপাল 6 এবং ভুটান কিন্তু 7। সেটি বলা হয়েছে 7টি সদস্য দেশ কিন্তু এখানে আছে,
7টি সদস্য দেশ কিন্তু এর অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? বিমস্টেকের অন্তর্ভুক্ত। এবং এর উদ্দেশ্যগুলো কি কি আমরা একটু এক নজরে দেখে যাই। উদ্দেশ্যগুলো হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে দ্রুত অর্থনৈতিক উন্নয়নে, শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ তৈরি, অঞ্চলগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা, শিক্ষা, পেশা, প্রযুক্তিগত ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা সুবিধা দেওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং সংক্রমণ মোকাবেলায় সহযোগিতা করা, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠ এবং সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করা। এই কাজগুলো সহ প্রভৃতি কাজ কিন্তু তারা করে থাকে। এই হচ্ছে বিমস্টেকের কাজ। এরপরে আমরা তো বিমস্টেক সম্পর্কে দেখলাম, এরপরে আর আন্তর্জাতিক কিছু সংস্থা, আমরা তো এগুলো আঞ্চলিক পর্যায়ে দেখছি, এবার আন্তর্জাতিক পর্যায়ে কিছু সংস্থা আমরা দেখি। বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্বের সব দেশ ও সংস্থার মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থাপন এবং এর কাজকে ত্বরান্বিত করার জন্য নিয়মকানুন প্রতিষ্ঠা বাস্তবায়নের সাথে জড়িত আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। এর আগের নাম ছিল গ্যাট, GATT। এটা কিন্তু এই গ্যাট কিন্তু প্রতিষ্ঠা হয় হচ্ছে কিউবার রাজধানী হাভানায়। তো গ্যাটের পূর্ণরূপ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। 1948 সালে 1 জানুয়ারি কিউবার রাজধানী হাভানায় 3টি দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। তো 1986 সালে উরুগুয়েতে সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তাব করা হয় গ্যাটের পরিবর্তে WTO-তে রূপান্তর করার জন্য। কত সালে প্রতিষ্ঠা করা হয়? উরুগুয়েতে 1986 সালে উরুগুয়ে সম্মেলনে কিন্তু প্রস্তাব করা হয়। আচ্ছা, এই আলোচনায় 166 দেশ অংশ নেয়, কিন্তু 1986 থেকে কিন্তু এ নিয়ে 1986 থেকে 1993 সাল পর্যন্ত আলোচনা, পর্যালোচনা এবং বিতর্ক চলমান থাকে। এই যে গ্যাট থেকে যে WTO-তে যাবে, এইটার জন্যই কিন্তু 1986 থেকে 1993 সাল পর্যন্ত কিন্তু আলোচনা অব্যাহত থাকে যে আসলে পরিবর্তন হবে কিনা। সর্বশেষ কিন্তু 1994 সালে 1994 সালের আচ্ছা দেখি, পরবর্তীতে 1994 সালের এপ্রিল মাসের মরক্কোর মারাকাশে একটি মন্ত্রী পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। এতে 128টি সদস্য দেশ ঐক্যমতে পৌঁছায় যে গ্যাটের পরিবর্তে WTO গঠন করা হবে। এরই ফলশ্রুতিতে 1995 সালে 1 জানুয়ারি গ্যাট রূপান্তরিত হয় WTO-তে। যেটি বলতেছিলাম আমি 1995 সালের বিষয়টি, যে 1995 সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে গ্যাট কিন্তু WTO-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WTO এটা কিন্তু গ্যাট থেকে এসেছে, এগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যায় WTO নামে। তো অর্থাৎ এই তারিখে বিশ্ব বাণিজ্য সংস্থা জন্মলাভ করে। কত সালে? 1995 সালে কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার নামকরণ করা হয়। তো এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সংস্থাটির বর্তমান সদস্য দেশ 164টি। কতটি? 164টি সদস্য দেশ আছে বর্তমানে। তো এর কাজ কি কি? বিশ্বব্যাপী বাণিজ্য বিধিগুলা প্রয়োগে সাহায্য করা, বিশ্ব অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ফোরাম হিসাবে কাজ করে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে। এরপরে সর্বশেষ আজকের টপিক ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ইউরোপভুক্ত যে দেশগুলো আছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কিন্তু তারা কাজ করে এবং সার্বিক উন্নয়নে তারা কাজ করে। তো এই যে সেখানে বলা হচ্ছে স্বতন্ত্র অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি গড়ে তোলার লক্ষ্যে গঠিত সংস্থা হলো ইউরোপীয় ইউনিয়ন। 1958 সালে সর্বপ্রথম এটি গঠন করা হয়। ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, EEC কি নামে শুরুতে করা হয়? EEC। কত সালে? 1958 সালে। কত সালে? 1958 সালে কিন্তু এই EEC প্রতিষ্ঠা করা হয়। প্রাথমিক পর্যায়ে সদস্য ছিল 6টি: বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড। 1993 সালে সদস্য দেশগুলোর মধ্যে সব চুক্তি স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিকভাবে সম্পাদনের লক্ষ্যে EEC এর নাম পরিবর্তন করে রাখা হয় ইউরোপীয় ইউনিয়ন বা EU। ইউরোপীয় ইউনিয়নের নাম বরাবরই সবসময় শুনে থাকো। এটি বর্তমানে সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন কি? ইউরোপীয় ইউনিয়ন। এর সাধারণ নীতি আদর্শ হলো স্বাধীনতা, গণতন্ত্র, সমতা ও আইনের শাসন ও শান্তি স্থিতিশীলতা উন্নয়ন করা। তার মানে কি? এর সাধারণ নীতি আদর্শ হলো স্বাধীনতা, গণতন্ত্র, সমতা ও আইনের শাসন ও শান্তি স্থিতিশীলতা উন্নয়ন করা। দেখি এর আসলে কিছু কার্যাবলী, উদ্দেশ্য কার্যাবলী যদি আমরা দেখি। ইউভুক্ত নাগরিকদের মধ্যে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা, ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বতন্ত্র অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি গড়ে তোলার সংস্থা, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, গোটা ইউরোপ সহ বিশ্বের অর্থনৈতিক এবং রাজনীতিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এবং শুধু তারা ইউরোপ তো করে, সারা বিশ্বেই তাদের কিন্তু একটা প্রভাব রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। একটি বিষয় এখানে আসলে ইংল্যান্ড বা ব্রিটেনের একটা ইস্যু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের যোগ দেয় 1973 সালে। কত সালে? 1973 সালে। কিন্তু ব্রিটেনের অধিকাংশ অধিবাসী মনে করে তারা ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে আলাদা, মানে তারা নিজেদেরকে একটু শ্রেষ্ঠ মনে করে, শ্রেষ্ঠ জাতি মনে করে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর তথা ব্রাসেলস থেকে নেওয়া সিদ্ধান্ত তাদের আসলে মানতে হবে, এটাতে তাদের আপত্তি। মানে তারা চায় যে তাদের সিদ্ধান্ত তারা মানতে, এই জন্য তারা এই ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু তারা একসময় বেরিয়ে যায়। তো অধিকাংশ তারা ভোট হয়, ব্রেক্সিট হয়, সেখানে ভোট হয়, সেখানে কিন্তু অধিকাংশ সময়গুলি বেরিয়ে যাওয়ার জন্য তারা ভোট দেয়। সব প্রক্রিয়া শেষ করে ব্রিটেন 2020 সালের 1 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ফলের বর্তমান সদস্য সংখ্যা 27। তো অ্যাডমিশনে এই প্রশ্নটি আসে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত, এবং এইচএসসিতেও আসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত, উত্তর হচ্ছে 27। তো আমরা এখন ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে জানলাম। আমরা পুরো বিষয়টি ব্যবসায় সহায়ক সেবার মধ্যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু আমরা সবগুলা পড়েছি। কি কি সহায়তা দেওয়া যায় সেগুলো পড়েছি। উদ্দীপনামূলক সংরক্ষণমূলক সহ যেই সহায়তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি। এর পরবর্তীতে আমরা কিন্তু পুরো মানে দেশীয় পর্যায়ের যে সংস্থাগুলো আছে, সরকারি, তারপরে বেসরকারি, তারপরে আঞ্চলিক পর্যায়ের সংগঠনগুলো যেগুলো আছে কাজ করে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ে যে সংগঠনগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে যারা কাজ করে সেগুলো কিন্তু আমরা দেখেছি। এখন আমরা দেখব, আমরা প্রতিবারই তো আমরা সৃজনশীল নিয়ে কথা বলি, তো এখনও আমরা আসলে সৃজনশীল নিয়ে আলোচনা করব। দুইটি গুরুত্বপূর্ণ সৃজনশীল তোমাদের সামনে এনেছি এবং এটি কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে। তো চলো আমরা দেখি। তো মিস্টার রিয়াজ তার A+ কারখানায় তৈরিকৃত শার্ট ও প্যান্ট বিভিন্ন দেশে অবস্থিত বিখ্যাত ব্র্যান্ড শোরুমে সরবরাহ করেন। 2017 সালের 1 লক্ষ পিস শার্ট সরবরাহে 1 সপ্তাহ বিলম্ব হয়। ইংল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড হ্যাটস তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে 1 লক্ষ পিস শার্ট A+ এর প্রতিনিধিত্বকারী সংগঠনের সহায়তায় ঢাকার বিভিন্ন মার্কেটে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে দেন। প্রশ্ন আসবে, প্রতিনিধিত্বকারী সংস্থার নাম কি? এই যে বলা হয়েছে ভূমিকা মূল্যায়ন করতে বলা হয়েছে। গতে বলা হয়েছে উদ্দীপকে A+ কোম্পানি কর্তৃক প্রতিনিধিত্বকারী সংগঠন থেকে পাওয়া সহায়ক সেবার ধরন, মানে কোন ধরনের সহায়ক সেবা পান, মানে এই যে সংগঠন থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন সেটি জানতে চাওয়া হয়েছে। এবং এবং খতে বলা হয়েছে বিমস্টেকের পূর্ণরূপ কি এবং SME ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন প্রশ্ন করা হয়েছে। তোমরা ক দিয়ে শুরু করি। তো বিমস্টেকের পূর্ণরূপ কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা আমরা এক বাক্যে শিখে গেলাম, জেনে গেলাম। তারপরে কি SME ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন? না, মুনাফা অর্জন না, এটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। যেটি এক বাক্যে তোমরা প্রথমে এক বাক্যে উত্তর দিবা যে এটা আসলে এটি না, হ্যাঁ, না, বা এটি জানতে চেয়েছে, যেটি জানতে চেয়েছে ওটাই বলবা। তারপরে দেখি এই সংস্থাটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি স্বাধীন ও স্বতন্ত্র সংগঠন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য গঠিত একটি সংগঠন। এটি মূলত অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এটি কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, পারিপার্শ্বিক যোগাযোগ, নিজেদের মধ্যে যোগাযোগ, দারিদ্র্য কমানো সহ এগুলোর লক্ষ্যে তারা কাজ করে। শিল্প উন্নয়নকে গতিশীল করতে এটি বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে। তাই এই ফাউন্ডেশনকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান বলা যায় না। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান কেন বলা যায় না? এখানে বলা হয়েছে এটি কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য কমানোর লক্ষ্যে কাজ করে, শিল্প উন্নয়নকে গতিশীল করতে এবং বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে। এই জন্য এটাকে আসলে মুনাফাভোগী প্রতিষ্ঠান বলা যাবে না। গতে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে A+ কোম্পানি কর্তৃক প্রতিনিধিত্বকারী সংগঠন থেকে পাওয়া সহায়ক সেবার ধরন ব্যাখ্যা করো। সংরক্ষণমূলক সেবা কিন্তু তারা দিয়ে থাকে। A+ কোম্পানি যেটি পেয়েছে এটি হচ্ছে সংরক্ষণমূলক সেবা। কেন? কারণ সে কিন্তু ওই ব্রিটেনে তার ব্যবসা কিন্তু পরিচালনা করতে পারে না, 1 সপ্তাহ ডিলে হয়েছে, এই জন্য তারা কিন্তু ব্যাক দিয়েছে, তারা নেয় নাই। তো যেহেতু ব্যাক দিয়েছে এটি তো কারণ ব্যবসা টিকায় রাখা লাগবে, টিকায় রাখার কাজটা মূলত করে সংরক্ষণমূলক সেবা। তো এটি বলা হয়েছে। সংরক্ষণমূলক সেবাটা কি? এর ধরনের সহায়তা ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এর মাধ্যমে ব্যবসায় পরিচালনাগত সমস্যার সমাধান হয়। ব্যবসায় সম্প্রসারণ, পণ্য ও সেবার বাজারজাতকরণ, ব্যবসায় সম্প্রসারণ, পণ্য ও সেবার বাজারজাতকরণ, ঋণ পরিশোধের সহায়তা প্রভৃতি সংরক্ষণমূলক সহায়তা সেবার অন্তর্ভুক্ত। তো এই যে সহায়তামূলক কার্যক্রম কি কি আছে, ব্যবসায় সংরক্ষণমূলক যে সহায়তাগুলো তারা পেয়েছে কি কি আছে? ব্যবসায় সম্প্রসারণ, পণ্য ও সেবার বাজারজাতকরণ, ঋণ পরিশোধের সহায়তা প্রভৃতি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্ভুক্ত। এখানে একটা দেখো যে পণ্য ও সেবার কিন্তু বাজারজাতকরণের কাজ করে। আমরা যদি একটু উদ্দীপকে যাই তোমরা দেখবে যে ওই ব্রিটেনে কিন্তু তার শার্ট কিন্তু তারা রপ্তানি করতে পারে না হেডসের কাছে, কারণ তারা নিতে অস্বীকৃতি জানিয়েছে 1 সপ্তাহ লেট হওয়ার কারণে।
তো এই লেট হওয়ার কারণে যে পরে কিন্তু যেই সহায়তাকারী প্রতিষ্ঠান আছে দেশের এ প্লাস কোম্পানির, তারা কিন্তু দেশে বাজারজাতকরণে সহায়তা করে। তো এই যে পণ্য সেবার যে বাজারজাতকরণের সহায়তা, এটি হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। তো দেখি, এবং উদ্দীপকে বলা হয়েছে যে উদ্দীপকে যেগুলো বলা হয়েছে সেগুলো বলা হয়েছে, এবং উদ্দীপকে বলার পর কিন্তু বলা হয়েছে ফলে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায়। মানে কেন? ওই যে দেশীয় বাজারে এটি কিন্তু বাজারজাত করা যায়। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে এইরূপ সমস্যাগুলো সমাধানের সাথে সংরক্ষণমূলক সহায়তা সেবা জড়িত রয়েছে। সুতরাং এ প্লাস কোম্পানির প্রতিনিধিত্বকারী সংগঠন কিন্তু সংরক্ষণমূলক সেবা তারা দিয়ে থাকে। মানে ওই দেশীয় বাজারে যে সেবা, যেটি বাজারজাতকরণের যে সহায়তা সেটি তারা দিয়েছে, এটি হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। তারপরে দেখি, দেশের রপ্তানি আয় বাড়াতে উদ্দীপকের প্রতিনিধিত্বকারী সংগঠনটির পরিচয় দান পূর্বক ভূমিকা মূল্যায়ন করো। এটি কি মানে আসলে আমরা কিসের, এ প্লাস আসলে কিসের ব্যবসা করতেছে? এটা তো তৈরি পোশাকের ব্যবসা করতেছে, তাই না? তৈরি পোশাকের অভিভাবক সংগঠন হচ্ছে বিজিএমইএ। কি? বিজিএমইএ। বিজিএমইএ। এই বিজিএমইএ কিন্তু তার সহায়তাগুলো দিয়ে থাকে, সেটি বলা হয়েছে যে সংগঠনের নাম বিজিএমইএ। এর বিজিএমইএ এর এখন প্রধান উদ্দেশ্য বলা হয়েছে যে বিজিএমইএ এর আসলে প্রধান উদ্দেশ্যটা কি। তো এই যে পোশাক শিল্পের উন্নয়ন, এই শিল্পে নিয়োজিত কর্মীদের অধিকার নিয়েও তারা প্রতিষ্ঠানটি কাজ করে। মানে পোশাক শিল্পের উন্নয়ন এবং এই শিল্পে নিয়োজিত কর্মীদের অধিকার নিয়েও কিন্তু তারা কাজ করে। তৈরি পোশাক বিদেশে রপ্তানির ক্ষেত্রে এটি ভূমিকা রাখে। এই প্রতিষ্ঠান দেশে বিদেশে নতুন বাজার সৃষ্টি করে পণ্য ও শিল্পকে সার্বিক সহায়তা দিয়ে থাকে। এবার উদ্দীপকে মিস্টার রিয়াজের এ প্লাস কোম্পানির কথা বলা হয়েছে, এবং সার্বিকভাবে কিন্তু এই যে এ প্লাস প্রতিষ্ঠানটি বিজিএমইএ এর সহযোগিতা নতুন বাজার তৈরি করতে পেরেছে। এতে তারা বড় ধরনের লোকসান থেকে বেঁচে যায়। মানে এ প্লাস কোম্পানি কিন্তু এই বিজিএমইএ এর সাহায্যেই কিন্তু দেশের বাজারে তারা অংশ নিতে পেরেছে, এজন্য বড় ধরনের লোকসান থেকে তারা বেঁচে যায়। এছাড়া বিজিএমইএ বিদেশি বাজার তৈরিতেও প্রতিষ্ঠানটিকে সহায়তা করে। মানে বিদেশেও কিন্তু বাজার তৈরিতে কিন্তু প্রতিষ্ঠানটিকে সহায়তা করে কে? বিজিএমইএ। বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী মেলায় দেশীয় কোম্পানিগুলোকে সুযোগ করে দেয়। পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিজিএমইএ এর ক্ষেত্রে রপ্তানি বিষয়ক পরামর্শ, দিক নির্দেশনা পেতে পারে। মানে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিজিএমইএ এর কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে পারে। এভাবে পোশাক উৎপাদন ও বাজারজাতকরণের যে কোনো বিষয়ে বিজিএমইএ থেকে সহায়তা পাওয়া যায়। এতে দেশের রপ্তানিকারকগণ উৎসাহিত হন, ফলে পোশাক রপ্তানি পরিমাণ বাড়ে। তাই বলা যায় রপ্তানি আয় বাড়াতে বিজিএমইএ এর অবদান অনস্বীকার্য। আমরা বিজিএমইএ সম্পর্কে জানলাম, এরপর আমরা বিজিএমইএ এর যে কাজ সেটি কিন্তু আমরা বললাম। এখন সৃজনশীল প্রশ্ন 2। রবি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারি বিষয়ে প্রশিক্ষণ নেয়। পরে তার নিজস্ব জমিতে নার্সারি শুরু করে, কিন্তু পর্যাপ্ত পুঁজি সংস্থান করতে না পারে সে কিছুটা হতাশ। তার বন্ধুর পরামর্শে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মূলধনের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটি তাকে মূলধন সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কিন্তু সহায়তা করে। এখন প্রশ্ন করা হয়েছে এসএমই কি, এসএমই এর পূর্ণরূপ কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তারপরে কি ভর্তুকি প্রদান সহায়তা বলতে কি বোঝায়? ভর্তুকি দেখে একটি সমর্থনমূলক সহায়ক সেবা বলে। কি বলে? সমর্থনমূলক সহায়ক সেবা বলে। ব্যবসায়ী বা উদ্যোক্তা যখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সরকার তখন বিভিন্নভাবে ভর্তুকি দেয়। এই সুবিধা পেলে ব্যবসা চালু রাখা যায়। অনেক সময় ব্যবসায় শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য সরকার এই ধরনের ব্যবস্থা রাখে। এটি হচ্ছে কি? সমর্থনমূলক সহায়ক সেবা। তো গ নাম্বার প্রশ্ন করছে, রবি কোন ধরনের সহায়তার কারণে নার্সারি ব্যবস্থার সিদ্ধান্ত নেয়? রবি কি মানে রবি কি আসলে নার্সারি ব্যবস্থার যে সিদ্ধান্ত নেওয়ার কথা, এটা কি সে আগে থেকে মানে সিদ্ধান্ত সবকিছু নিয়ে ফেলেছিল, না সে প্রশিক্ষণ নিয়েছিল? সে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছিল। তার থেকেও বড় বিষয়, আমরা যখন উদ্দীপনামূলক সহায়তার কথা আমরা যখন দেখেছি, তখন কিন্তু ওখানে বলাই ছিল যে যুব উন্নয়ন অধিদপ্তর, শুরুতেই কিন্তু বলা ছিল। তো এই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিন্তু উদ্দীপনামূলক সহায়তা কিন্তু দেওয়া হয়। এখন এখানে উদ্যোক্তাকে ব্যবসা স্থাপন অনুপ্রেরণা যোগাতে পারে এমন ধরনের সাহায্য সহযোগিতা দেখ উদ্দীপনামূলক সহায়তা বলে। প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, আর্থিক সহায়তা, পণ্য নির্বাচনের সাহায্য, পরামর্শ দেওয়া প্রভৃতি কিন্তু এই ধরনের সহায়তার অন্তর্ভুক্ত বা উদাহরণ। এখন রবির বিষয়টি বলা হয়েছে, উদ্দীপকের রবি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারি বিষয়ে প্রশিক্ষণ নেয়। এর মাধ্যমে কিভাবে নার্সারি পরিচর্যা করা যায় তা সে জানতে পেরেছে। এর কারণে আত্মবিশ্বাস বেড়েছে। মানে কিভাবে যে তার কাজটি সে পরিচালনা করবে, এই আত্মবিশ্বাসটি কিন্তু সে পেয়েছে, এবং এর কারণে কিন্তু সে ব্যবসা শুরু করতে পেরেছে। তো এই কারণে তার আত্মবিশ্বাস বেড়েছে। সে মনে করে নার্সারি ব্যবসার ফলে ব্যবসায় করলে সে সফল হবে, তাই সে তাদের নিজস্ব জমিতে নার্সারি শুরু করে।
তার নার্সারি স্থাপনে প্রশিক্ষণ সুবিধায় সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে পর্যাপ্ত তথ্য পেয়েছে, এইসব বিষয় থেকে নার্সারি করার সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। সুতরাং বলা যায় উদ্দীপনামূলক সহায়তার কারণে কিন্তু সে নার্সারি স্থাপন করতে পেরেছে। এই হচ্ছে এটার অ্যান্সার এবং এইভাবেই লিখতে হবে। এখন আসলে ঘ নাম্বারে কি বলেছে আমরা দেখি। উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ের প্রতিষ্ঠানটির কাজের ধরন উল্লেখ করে মূল্যায়ন করো। তো দ্বিতীয় পর্যায়ের আসলে কি বলেছে উদ্দীপকে আমরা একটু দেখি। তার বন্ধুর পরামর্শে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মূলধনের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটি তাকে মূলধন সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করে। তো আমরা দেখি উদ্দীপকে বর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানটির প্রধান কাজ হলো উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করা। এখন আমরা দেখব উদ্দীপকে, এখন আমরা দেখি সমাজে পিছিয়ে পড়া মানুষকে আর্থিক সুবিধা পরামর্শ দিয়ে বেসরকারি সংস্থাগুলো সহায়তা করে। বেসরকারি সংস্থা কি? এনজিও। বেসরকারি সংস্থা কিন্তু এনজিও গুলা সহায়তা করে। তো দারিদ্র দূরীকরণ এসব সংস্থা মানুষকে ব্যবসায় উদ্যোগ নিতে অনুপ্রাণিত করে, এই জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং ঋণ সরবরাহ করে। প্রতিষ্ঠানটি কি? এনজিও। এটি তোমরা উল্লেখ করে দিও। বেসরকারি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন যেটি হয়। উদ্দীপকে রবির কথা বলা হয়েছে। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মূলধনের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটি তাকে ঋণ এবং পরামর্শ দিয়ে তারা সহায়তা করে এবং তারা কিন্তু উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করে, এটি বোঝানো হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো রবির মতো কম বিত্ত সম্পন্ন মানুষদের আর্থিক সহায়তা করা। রবির মতো কম বিত্ত সম্পন্ন মানুষদেরকে অনেকেই এ ধরনের সংস্থার সহায়তায় ব্যবসায় স্থাপনে আগ্রহী হয়। রবিও প্রয়োজনীয় ঋণ ও পরামর্শ না পেলে ব্যবসা চালু রাখা কঠিন হতো। হ্যাঁ, রবি পর্যাপ্ত ঋণ এবং পরামর্শ না পেলে ব্যবসা সে চালু রাখতে পারতো না। তো এইগুলা কিন্তু এখানে বলা হয়েছে। তাই বলা যায় রবির উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা পালন করে থাকে রবির উন্নয়নে। এখন আমরা তো সৃজনশীল দেখলাম এবং প্রত্যেকবারের ন্যায় এখন আমরা এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। 20টি এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ। আমরা তাহলে এখন শুরু করি। উদ্যোক্তাকে উৎসাহ ও তথ্য দেওয়া কোন ধরনের সেবা? উৎসাহ দেওয়া এবং তথ্য দেওয়া। আমরা তো একটু আগে রবির ঘটনাটি পড়লাম। তো রবির ঘটনা পড়লে আমরা কি দেখলাম যে রবির ঘটনাটি তো যে উদ্দীপনামূলক, যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু উদ্দীপনামূলক সহায়তা দেয়। তো এই যে উৎসাহ এবং তথ্য দেওয়া কিন্তু উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত। তারপরে দেখি কোন সংস্থাটি একক মুদ্রা ব্যবস্থা চালু করেছে? আসিয়ান? না, আসিয়ান চালু করেনি। শার্ক, মাইডাস কোনোটি না। ইউরোপীয় ইউনিয়ন। উত্তর হচ্ছে কি? ইউরোপীয় ইউনিয়ন। দ্য অ্যান্সার ইজ ইউরোপীয় ইউনিয়ন। কর অবকাশ কোন ধরনের সহায়তা? কর অবকাশ কোন ধরনের সহায়তা? উদ্দীপনামূলক? না, উদ্দীপনামূলক তো তথ্য ধরনের সহায়তা দেয়, যেটি দেখলাম যে উৎসাহ এবং তথ্য সহায়তা দেয়, এটি দেয়। সংরক্ষণমূলক তো লাস্ট স্টেপ, তাই না? পরামর্শমূলক আসলে কোনো কিছু নাই। তো কি? সমর্থনমূলক। কি দেয়? কোন ধরনের সহায়তা? কর অবকাশ সমর্থনমূলক সহায়তা। তারপরে দেখি মূলধন সরবরাহ কোন ধরনের শিল্প সহায়তা? কি? মূলধন সরবরাহ। খুবই বিষয়টি দেখো, খুবই এখানে যদি সহজভাবে নিই, মূলধন সরবরাহ কোন ধরনের শিল্প সহায়তা? সরকারি না, এটা বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সহায়তা দিয়ে থাকে। উৎসাহমূলক না, উৎসাহমূলক বা উদ্দীপনামূলক যেটি বলা হয়েছে এটিও না। সংরক্ষণমূলক তো একবারে প্রতিষ্ঠান যখন গড়ে তোলা হয়েছে তখন প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার কার্যক্রম সম্প্রসারণ করা, এগুলো হচ্ছে সংরক্ষণমূলক। তাহলে কি? উত্তর হচ্ছে সমর্থনমূলক, মানে তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে ঋণ সরবরাহ এটি কিন্তু করা হয়। মূলধন সরবরাহ যেটা বলা হয় সেটি কিন্তু করা হয়। এসএমই ফাউন্ডেশন কি? প্রকল্প, ভর্তুকি প্রদানকারী সংস্থা, এনজিও না। কি? অমুনাফাভোগী প্রতিষ্ঠান। স্বাধীন এবং অমুনাফাভোগী শব্দটি কি তোমাদের মনে আছে? এটাই হচ্ছে সেটা। এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের কোথায়? জেনেভায়। সুইজারল্যান্ডের কোথায়? জেনেভায় অবস্থিত। নিচের কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সেবা দিয়ে থাকে? কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সেবা দিয়ে থাকে? আমরা যদি একটু দেখি শুরুতে যুব উন্নয়ন, না, তারা তো উদ্দীপনামূলক সহায়তা দিয়ে থাকে। শিল্প বণিক সমিতি, এটা তো লাস্টে তারা কার্যক্রম পরিচালনা করে। তো রপ্তানি উন্নয়ন ব্যুরো, এটি আলাদা। তো কি তার সমর্থনমূলক সেবা দিয়ে থাকে? সমর্থনমূলক সেবা দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংক। কিভাবে? যদি বাণিজ্যিক ব্যাংকই কেন, প্রশ্ন আসতে পারে বাণিজ্যিক ব্যাংকই কেন। আমরা একটু আগে যখন দেখলাম মূলধন সরবরাহ কোন ধরনের শিল্প সহায়তা? সমর্থনমূলক শিল্প সহায়তা। এখানে আমরা সমর্থনমূলক সেবা নিয়ে কথা বলছি। বাণিজ্যিক ব্যাংক তো মূলধন সরবরাহ করে। আমরা এখানেও তো দেখলাম যে আসলে এই যে মূলধন সরবরাহ, বাণিজ্যিক ব্যাংকও তো মূলধন সরবরাহ করে, ফাইন্যান্সিং করে তারা। তো এই যে বাণিজ্যিক ব্যাংক, এটি কিন্তু অবশ্যই সমর্থনমূলক সেবার অন্তর্ভুক্ত।
তো আমরা দেখি জনাব রমিজ স্টাইল নামে একটি ব্যবসায় পোশাক প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করলেন। স্টাইল ব্র্যান্ডটি নিবন্ধনের জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন? নিবন্ধন, মূলধন সরবরাহ, এগুলো কিন্তু সবই সমর্থনমূলক, সবই কিন্তু সমর্থনমূলক সহায়তার অন্তর্ভুক্ত, সবই কি সমর্থনমূলক সহায়তার কিন্তু অন্তর্ভুক্ত। তারপর আমি দেখি কোনটি সংরক্ষণমূলক সহায়ক সেবা, একদম লাস্ট স্টেপ, সংরক্ষণমূলক সহায়ক সেবা। কর অবকাশ, না, কর অবকাশ তো সমর্থনমূলক। তথ্য সরবরাহ, না, এটা তো উদ্দীপনামূলক। আমদানিতে সহায়তা, এটা না। তো উত্তরটা কি? পণ্যমান নিয়ন্ত্রণ। পণ্যমান নিয়ন্ত্রণ করলে কিন্তু ওই ব্যবসা টিকে যায়, চাহিদা অনুযায়ী কাজ করতে পারে, এই জন্য পণ্যমান নিয়ন্ত্রণ কিন্তু সংরক্ষণমূলক সহায়ক সেবা। তো দেখি 10 নাম্বার এমসিকিউ, কোনটি বিনিয়োগ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে? শ্রম নীতি, কর নীতি, রাজস্ব নীতি, না শিল্প নীতি? একটি কথা মাথায় রাখবা, বিনিয়োগ আসলে বিনিয়োগ করে হচ্ছে ওই যে সেক্টরে বিনিয়োগ করবে, অর্থাৎ যে শিল্পে বিনিয়োগ করবে তার নীতিগুলা দেখে। তো এই শিল্প নীতি যদি ভালো হয় তাহলে অনুপ্রেরণা, অবশ্যই অনুপ্রেরণাদায়ক হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে রাজস্ব নীতি কেন নয়? রাজস্বের সাথে তো সরাসরি সংযুক্ত নয়। কর নীতি কেন নয়? কর নীতি পরে, কর নীতি আগে আমি শিল্প নীতি সম্পর্কে জানবো, ওইখানে দেখবো যে আমার শিল্পের অগ্রগতি হবে কিনা, তারপরে আমি করের বিষয়টি আসবো। তো শ্রম নীতি তো তারও পরের বিষয়। তো তারপরে দেখি সর্বপ্রথম গ্যাট প্রতিষ্ঠিত হয় কোন রাষ্ট্রে? সর্বপ্রথম গ্যাট প্রতিষ্ঠিত হয় কোন রাষ্ট্রে? কিউবায়। কিউবায়। এবং যদি প্রশ্ন করা হয় কিউবার কোথায়? হাভানায়। কিউবার কোথায়? হাভানায়। তো তারপরে দেখি এনজিও এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই যে ঘ নাম্বারে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কি? ব্র্যাক। সারা বিশ্বেই তো সর্ববৃহৎতম, এবং বাংলাদেশে অবশ্যই ব্র্যাক। বিমস্টেক কোন ধরনের সংগঠন? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসায়? কি? অর্থনৈতিক। বিমস্টেক অর্থনৈতিক সংগঠন। সাপটায়ের সর্বকনিষ্ঠ সংগঠন কোনটি? আফগানিস্তান। সাপটায়ের সর্বকনিষ্ঠ সংগঠন কি? আফগানিস্তান। বিজিএমই এর পূর্ণরূপ কি? বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএমইএ। বিজিএমইএ কোন ধরনের সেবা দেয়? বিজিএমইএ কিন্তু তথ্যগত সেবা দিয়ে থাকে। আর্থিক সেবাগুলো তো ব্যাংক, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, বিডিবিএল, বেসিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এগুলো দিয়ে থাকে। আইনগত প্রতিষ্ঠান আলাদা, অবকাঠামোগত প্রতিষ্ঠানগুলো আলাদা। তো দেখি বিজিএমই এর সদস্য কে? পাটজাত পণ্য, না, পাটজাত তো না, পাটজাত না। পাটজাতের জন্য যদি আমি একটা অ্যাডিশনাল দিয়ে থাকি, বিজেএমসি, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন হচ্ছে পাটজাত। শার্ট ও প্যান্ট রপ্তানিকারক, শার্ট এবং পাট প্রস্তুতকৃত শার্ট ও প্যান্ট রপ্তানিকারক কিন্তু বিজিএমই এর সদস্য। কোন সংস্থাটি আন্তর্জাতিক পর্যায়ে হস্তশিল্প পণ্য মেলার আয়োজন করে? আন্তর্জাতিক পর্যায়ে কোন কোন প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে? রপ্তানি উন্নয়ন ব্যুরো। আছে কি রপ্তানি উন্নয়ন ব্যুরো? এই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো না থাকলেও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইংরেজি নাম আছে ইপিবি। তারপরে দেখি রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন? শিল্প মন্ত্রণালয়ের অধীন। এক বাক্যে এটা মনে রাখতে হবে। শিল্প, রপ্তানি, তোমরা একটা সহজ বিষয় আমি যদি তোমাদেরকে বুঝাই, রপ্তানি কি করে? শিল্প উৎপাদিত পণ্য, শিল্পের পণ্যগুলার কি তো শিল্পর সাথে তো সরাসরি শিল্প মন্ত্রণালয় কানেক্টেড, তো এখানে সরাসরি শিল্প। তো এই আমরা আজকে 20টি এমসিকিউ সৃজনশীল এবং ব্যবসায় সহায়ক সেবা নিয়ে কিন্তু আজকে কথা বললাম। আজকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানার চেষ্টা করেছি সহায়ক সেবা কি, ধরনগুলো জানছি, এবং কি কি প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানগুলো কিন্তু কাজ করে, এগুলো জানার চেষ্টা করেছি। তারপরে আমরা সৃজনশীল পড়েছি, তারপর 2টি সৃজনশীল আমরা প্র্যাকটিস করার পর আমরা প্র্যাকটিস দেখেছি, তারপরে কিন্তু আমরা 20টি এমসিকিউ নিয়ে প্রত্যেক দিনের মতো আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে তোমরা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।